ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পাওয়ায় সরকার গঠনের পাশাপাশি সংসদের নিয়ন্ত্রণেও তারা সুস্পষ্ট আধিপত্য নিশ্চিত করেছে। আসন অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পাবে ৩৫টি। অন্যদিকে ৬৮ আসনে জয় পাওয়া জামায়াত ১১টি সংরক্ষিত আসনের ভাগ পাচ্ছে, আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি ১টি আসন। অবশিষ্ট ৩টি আসন স্বতন্ত্র নিজস্ব প্রতীকে জয়ী ছোট দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এই সংরক্ষিত নারী আসন ঘিরেই এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বেশি আলোচনা, কারণ এই আসনগুলোতে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়েই দলগুলো তাদের নারী নেতৃত্ব, যোগ্যতার মূল্যায়ন এবং সংসদীয় মানদণ্ড সম্পর্কে অবস্থান স্পষ্ট করে। সংবিধান অনুযায়ী সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরাই সংরক্ষিত নারী আসনের জন্য ভোট দেন। একটি সংরক্ষিত নারী আসন পেতে ৬ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। একক প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন হয় না, তবে একাধিক প্রার্থী থাকলে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এই প্রক্রিয়ায় জনগণের সরাসরি ভোট না থাকায় বরাবরই সংরক্ষিত নারী আসন নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে অনেক সময় যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্য, পারিবারিক পরিচয় ও রাজনৈতিক লবিংই মনোনয়নের প্রধান মানদণ্ড হয়ে ওঠে। ফলে সংসদে এমন নারী এমপির প্রবেশ ঘটে যাদের সংসদীয় কার্যক্রমে ভূমিকা সীমিত থেকে যায়। এই বাস্তবতায় সবচেয়ে বেশি আলোচনা এসেছে জামায়াতে ইসলামের ১১টি সংরক্ষিত নারী আসন। দলটির অভ্যন্তরে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং দলীয় সূত্র বলছে নীতি নির্ধারণী ফোরামেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনায় থাকা নামগুলোর দিকে তাকালেই বোঝা যায় জামায়াত এখানে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে চাইছে। দলীয় সূত্র বলছে সম্ভাব্য তালিকায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী আমিনা বেগম সহ কয়েকজন শীর্ষ নেতার স্ত্রী এবং মহিলা বিভাগের কেন্দ্রীয় নেত্রীদের নাম রয়েছে। এর মধ্যে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবা রহমানের নামও আলোচনায় আছে। এর বাইরে কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা, বুয়েটের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক প্রকৌশলী মারদিয়া মমতাজ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডাক্তার আমিনা বেগম রহমান, মজলিসে শুরা সদস্য শাহনারা বেগম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবিকুন নাহার মুন্নি। পাশাপাশি আরও যেসব নাম আলোচনায় তাদের অধিকাংশই শিক্ষক, চিকিৎসক, সংগঠক ও সমাজসেবী। অর্থাৎ সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বুদ্ধিবৃত্তিক সক্ষমতা, পেশাগত অভিজ্ঞতা ও নীতিগত অবস্থান, এই ৩ মানদণ্ডেই তারা শক্ত অবস্থানে রয়েছেন। এ তালিকা থেকে স্পষ্ট জামায়াত নারী নেতৃত্বে পেশাগত দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার সমন্বয় ঘটাতে চাইছে। জামায়াত সূত্র বলছে নারী পুরুষ মিলে জামায়াতে ইসলামের কর্মী সংখ্যা ১ লাখের বেশি। এর মধ্যে প্রায় ৪০% নারী। মহিলা বিভাগের আওতায় সহযোগী সদস্য, কর্মী ও রুকন, এই ৩ স্তরে একটি সুসংগঠিত কাঠামো রয়েছে। সর্বোচ্চ স্তর রুকনে রয়েছেন প্রায় ১.৫ লাখ নারী সদস্য। পাশাপাশি প্রায় ৪ লাখ কর্মী ও বিপুল সংখ্যক সহযোগী সদস্য নিয়ে সারা দেশে বিস্তৃত সংগঠন গড়ে তুলেছে দলটি। এই বিশাল সাংগঠনিক কাঠামো থেকে নেতৃত্ব বাছাই করা হলে তা কেবল রাজনৈতিক প্রতিনিধিত্ব নয়, বরং দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতায় গড়ে ওঠা নেতৃত্বের প্রতিফলন ঘটাবে। সংরক্ষিত নারী আসনের অতীত অভিজ্ঞতা খুব একটা আশাব্যঞ্জক নয়। বিশেষ করে আওয়ামী লীগ আমলে সংসদে এমন নারী এমপির উপস্থিতি দেখা গেছে যাদের সংসদীয় ভাষা, বক্তব্য ও আইন প্রণয়নে ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। কোথাও কোথাও দেখা গেছে বানান করে পড়ে বক্তব্য দেওয়ার মধ্যেই তাদের সংসদীয় ভূমিকা সীমাবদ্ধ ছিল। অবশ্য এখানে এগিয়ে আছে জামায়াত। সবশেষ ২০০১ সালে সরকারে ছিল তারা। বিএনপির সঙ্গে জোট করে ১৮টি আসন পেয়েছিল দলটি। তার উপর ভিত্তি করে সংরক্ষিত আসনে ৪ জন নারী এমপি পেয়েছিল। এবার ১১ জন নারী এমপি পাচ্ছে জামায়াত। তবে নানা দলের তিক্ত অভিজ্ঞতা থেকেই প্রশ্ন উঠছে সংরক্ষিত নারী এমপির ভূমিকা কি হওয়া উচিত। তারা কি কেবল উপস্থিতি নিশ্চিত করবেন, নাকি আইন প্রণয়ন, বাজেট আলোচনা ও নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবেন? একজন নারীর সংসদ সদস্যের ভূমিকা শুধু নারী ও শিশু বিষয়ক আলোচনায় সীমাবদ্ধ থাকার কথা নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য খাত সংস্কার, শ্রমজীবী নারীর অধিকার, পারিবারিক আইন ও সামাজিক নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ ও ন্যায় বিচার, এসব ইস্যুতে আইন প্রণয়ন, সংসদীয় কমিটিতে সক্রিয়তা ও নীতি নির্ধারণে দৃশ্যমান অংশগ্রহণ থাকা জরুরি। এই মানদণ্ডে বিচার করলে জামায়াতে আলোচনায় থাকা নারী প্রার্থীরা সংসদে কার্যকর ভূমিকা রাখার যোগ্যতা রাখেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া শুধু জামায়াতের জন্য নয়, বিএনপি ও এনসিপির জন্যও একটা বড় পরীক্ষা। বিএনপি যেখানে ৩৫টি আসনে মনোনয়ন দেবে, সেখানে দলটির সিদ্ধান্তই নির্ধারণ করবে এই সংসদে নারীদের ভূমিকা হবে গুণগত
নাকি কেবল আনুষ্ঠানিক? রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি বড় দলগুলি অতীতের মতো আনুগত্য ও লবিং নির্ভর মনোনয়ন দেয়, তবে সংরক্ষিত নারী আসনের প্রতি জনগণের অনাস্থা আরও বাড়বে। বিপরীতে যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দিলে সংসদের মান যেমন বাড়বে, তেমনি রাজনীতিতে নারীর মর্যাদাও সুদৃঢ় হবে। সংরক্ষিত নারী আসন এখন আর শুধু সাংবিধানিক বিধান নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক দলের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কারাই আসনে যাচ্ছেন সেটাই বলে দিবে আগামী 5 বছরে সংসদে নারীর ভূমিকা কেমন হবে। জামায়াতে ইসলামের সামনে এখন সুযোগ, যোগ্যতা, নৈতিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করার। একই সঙ্গে বিএনপি এনসিপির জন্য এটি একটি বড় পরীক্ষা। তারা কি সত্যি গুণগত পরিবর্তনের পথে হাঁটবে, নাকি পুরনো ধারাতেই আটকে থাকবে?